আমরা হাসাহাসি করি যে বুয়েট কেন রিক্সা বানাবে, কিন্তু আসলে হওয়ার কথা ছিল এটাই, ইউনিভার্সিটিগুলো রিয়েল টাইম সমস্যার সমাধান করবে এবং এটার মাধ্যমে ফান্ড নিয়ে আসবে। সম্রাট আকবর একটি সেমিনার ডেকেছিলেন, সম্রাট আকবরের জীবন কর্ম, কিন্তু শর্ত দিলেন সবচেয়ে বড় চান্দা যে দেবে সে হলো প্রধান অতিথি। কিন্তু গ্রামের মূর্খ লোক বড় চান্দা দিয়ে প্রধান অতিথি হয়ে ওই সেমিনারে বরবাদ করে দিয়েছিল, সবাই জানেন। অতএব আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে বলবো, আল্লাহর রাস্তে শিক্ষা ব্যবস্থায় ওই সমস্ত অপদার্থ ব্যক্তিদেরকে আর কোনোদিন টাকা বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে আর কোনোদিন যদি আপনারা দেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করুন, আমিন। আমাদেরকে বলা হচ্ছে আমরা আইনিভাবে 5 পর্যন্ত ফ্রি শিক্ষা পাই, কিন্তু এখানে অনেকগুলো হিডেন কস্ট আছে। আমাদের বাচ্চাদের স্কুল উপকরণগুলো আমাদের কাছে অ্যাভেলেবল না, শুধু বই এবং স্কুলের বেতন ফ্রি করে দিলে স্কুল শিক্ষা ফ্রি হয় না। দ্বিতীয়ত হচ্ছে কর্মমুখী শিক্ষার ব্যাপারে যে কথাটি বলছিলেন, এখানে এই যে 2টা স্ট্রিম তৈরি করে রাখা, আমার কাছে এই জায়গাটাকে খুব আনহেলদি লাগে। কারণ আমরা জেনে বড় হই যে ওরা ভোকেশনাল, আমরা মেইন স্ট্রিম, এবং যারা ভোকেশনাল তাদেরও একটা প্রেরণা থাকে যে আমি মেইন স্ট্রিমে উঠবো। সে একটা সময় গিয়ে এটাকে ইকুয়েট করার চেষ্টা করে। আমাদের স্কুলগুলো সমন্বিত না কেন? এসএসসি পাশ করার সময় আমাদের প্রত্যেকটা বাচ্চা একটা করে বৃত্তিমূলক শিক্ষা পেতে পারবে না, পারা সম্ভব না? তাহলে এইটাকে আমরা সমন্বিত করে দিচ্ছি না কেন? একটা স্কুল, একটা ভোকেশনাল স্কুল একসাথে কাজ করবে এবং প্রত্যেকটা বাচ্চাই একটা করে বৃত্তিমূলক, অন্তত একটা করে বৃত্তিমূলক শিক্ষা পাবে এবং মেইন স্ট্রিম শিক্ষাতেও শিক্ষিত হবে। এটা করা ছাড়া আসলে আমরা ভোকেশনালকে মেইন স্ট্রিমে আনতে পারছি না, আর মেইন স্ট্রিম ওই যে মাস্টার্স পাশের পরে আবার ওখানে গিয়ে অ্যাপ্লাই করছে। এই জায়গাগুলোর গ্যাপগুলো দূর করা দরকার। আর নিয়োগের ব্যাপারে কথা বলেছেন, রিসার্চের ব্যাপারে কথা এসেছে, ইথিক্সের ব্যাপারে কথা এসেছে। এখানে আর আমি নতুন করে অ্যাড করব না। আমি কয়েকটি চলমান প্রকল্প নিয়ে একটু কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে মিড ডে মিল নিয়ে একটি আলাপ করছে এবং বাজেটে এটি আসতে যাচ্ছে, যার কিছু প্রায় পাইলট প্রকল্প আমরা দেখেছি। যমুনা টেলিভিশনের একটি নিউজের রেফারেন্স দিয়ে বলছি, সপ্তাহে 17 কোটি টাকা লুট হচ্ছে শুধু মিড ডে মিল প্রকল্পে। মানবদীর্ণ জিনিস দেওয়া হচ্ছে, নষ্ট ডিম খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে, এমন কলা সাপ্লাই করা হয়েছে যেটা খাওয়া যায় না। আমি এটার সাথে আরেকটা জিনিসকে অ্যাড করতে চাই। দেখেন, লোকাল মার্কেট থেকে কিনে ডিম কলা দিলে যেখানে 17 কোটি টাকা লুটপাটের সুযোগ তৈরি হয়, তাহলে শিক্ষকদের হাতে একটি করে ট্যাব, এটার পেছনে কত বেশি লুটপাট লুকিয়ে আছে। আপনারা কি এই প্রজেক্টটাকে সমর্থন করেন? আমাদের কি আসলে শিক্ষকদের প্রত্যেকের একটি করে ট্যাব দরকার, নাকি আমাদের শিক্ষা উপকরণ দরকার, শিক্ষার পরিবেশ দরকার, আমাদের বিল্ডিং গুলো ঠিকঠাক হওয়া দরকার? নতুন করে একটি করে বিল্ডিং দেওয়ার কথা বলা হয়েছে, আমাদের পুরনো বিল্ডিং গুলো কি ফাংশনিং? কোনো মেইনটেনেন্স আছে? এখন আপনারা কি, আমরা কি চাই কিনা যে এই বাজেটটা এমন কিছু ইনফ্রাস্ট্রাকচার বা চকচকে জিনিস তৈরিতে ব্যবহৃত হোক যাতে পরের বার ভোটটা ইনশিওর হয়, কিন্তু আমাদের বাচ্চাদের পড়ালেখার কোনো উন্নতি না হয়। আমরা আসলে ওই জায়গায় চলে যাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে আমরা এগুলো নিয়ে কথা বলবো এবং আপনাদের উচিত যার যার জায়গা থেকে এগুলো নিয়েই কথা বলা। নতুন প্রকল্পের চাইতে আমাদের যে এক্সিস্টিং অবস্থা রয়েছে সেগুলোকে নিয়ে মনোযোগ দেওয়া বেশি জরুরি ছিল। আর আরেকটা ইন্টারেস্টিং নাম্বার আমি আপনাদেরকে বলতে চাই, যেটা হচ্ছে 25-26 যে অর্থ বছরটি আমরা পার করে এসেছি, আর হয়তো অল্প কিছুদিন আছে, সেখানে কারিকুলাম ডেভেলপমেন্টের জন্য মাত্র বরাদ্দ ছিল 1.7%, অর্থাৎ মূল বাজেটের 1.7% না, শুধু শিক্ষা বাজেটের 1.7%। তাহলে এই যে কারিকুলামকে ফেসিস্টের আমলে উদ্দেশ্যমূলকভাবে নষ্ট করা হলো, সেটার কোনো রকম ডেভেলপমেন্ট ছাড়া আমরা 2026-এ এসে আগামী বাজেটের দিকে তাকিয়ে আছি। আমি জানি না এটার নতুন বাজেটে এটার পার্সেন্টেজ কত হবে, কিন্তু এটা ছাড়া আমরা এই বাচ্চাদেরকে খাবার দেই, স্কুল ড্রেস দেই, নতুন করে বিল্ডিং বানিয়ে দিই, পয়েন্টটা কি? আর সবার শেষে একটা কথা বলি, যে আমরা যখন বলি শিক্ষায় বাজেট বাড়ান, তখন আমরা উন্নত জাতিগুলোকে দেখাই। উন্নত জাতির ওরা কি অনেক বোকা? সিঙ্গাপুর কেন বাজেটে শিক্ষার পেছনে 8 থেকে 9% খরচ করছে মূল বাজেটে? কেন? কারণ ওদের রিসার্চ থাকে
যে আমরা রিয়েল টাইম সমস্যার সমাধান করব। আমাদের দেশে যে রিসার্চগুলো দিয়ে আপনারা দেখবেন যারা ডক্টরেট করেন তাদের রিসার্চগুলোর টপিক যদি দেখেন, এগুলোর একটাও আমাদের দেশের সমস্যা নিয়ে তৈরি, আমাদের দেশের সমস্যা সমাধানের জন্য বানানো, সেটা না। আমরা হাসাহাসি করি যে বুয়েট কেন রিক্সা বানাবে, কিন্তু আসলে হওয়ার কথা ছিল এটাই, ইউনিভার্সিটিগুলো রিয়েল টাইম সমস্যার সমাধান করবে এবং এটার মাধ্যমে ফান্ড নিয়ে আসবে। আমি যখন একজন বিদেশের সাথে কোলাবোরেশনের কথা বলছিলেন, কথাগুলো খুব ভালো লাগছিল, কিন্তু বিদেশের ইউনিভার্সিটি আমার সাথে কেন কোলাবোরেশন করবে? সে তো দেখবে যে আমি আমার লোকাল সমস্যার সমাধান করতে পারছি, তখন সে আমাকে ডেকে নিয়ে যাবে যে আপনি আমার দেশের লোকাল সমস্যার সমাধান করে নিয়ে যান। প্রত্যেকটা ইউনিভার্সিটি, আমেরিকার কয়টা ইউনিভার্সিটি সরকারি? সরকারি ইউনিভার্সিটি নাই, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রাইভেট, এবং প্রত্যেকে তাদের নিজস্ব ফিনান্স ডেভেলপ করে। তারা স্থানীয় সরকারকে বলে যে আপনাদের এই এই সমস্যা আমি সমাধান করে দিব, আমাদেরকে পয়সা দিবেন। আপনাদের ট্রাফিক জ্যাম সমাধান করে দিব, আমাকে পয়সা দিবেন। আপনার যাতায়াত ব্যবস্থা উন্নত করে দিব, আমাকে পয়সা দিবেন। এভাবে ইউনিভার্সিটিগুলো চলে। কিন্তু আমাদের এখানে সরকার ভর্তুকি দিতে 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 গরিব হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না। বের হয়ে আবার একটা ছেলেকে আবার আরেকটা কিছু পড়াতে হচ্ছে, আরেকটা ট্রেনিং দেওয়াতে হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমরা যতদিন না চিন্তা করব, যতদিন না বুঝবো যে আমাদের মূল সমস্যাগুলো কোথায়, ততদিন আমরা আসলে চাইতে পারবো না যে আমাদের কি চাওয়া উচিত। ইমান আনার আগে সর্বপ্রথম শর্ত হলো শিক্ষা, আর সেই শিক্ষার জন্য সর্বপ্রথম যে ওহী, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। অতএব পড়তে হবে রবের শিক্ষা, নৈতিক শিক্ষা, আল্লাহর শিক্ষা হলো আসল শিক্ষা। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক আলোচনা এখানে এসেছে, শিক্ষা খাতে বরাদ্দ 1.6 1.8 এমন একটা দিয়ে আমাদেরকে একটা কোনো রকমে দায় সারা গোছের করা হয়। অতএব আমরা সুনির্দিষ্টভাবে দরবার করব, অনুরোধ করব, মেহেরবানি করে শিক্ষা খাতের বাজেটকে আপনি এটিকে একটি বিনিয়োগ মনে করুন। তাহলে একটি জাতি গড়তে হলে, একটি নেশন গড়তে হলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত আদর্শ মানবিক সমাজের জন্য অবশ্যই আপনাকে আমাকে একটি যোগ্য শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষিত জাতি তৈরি করতে হবে। 3 নম্বর হলো, আমরা অনেকভাবে টেনে হিসেবে প্রাথমিক স্তরে অনেক 98% ছাত্রছাত্রী আবার ধরে পড়ে যায় প্রাথমিক শিক্ষায় যারা আসে। এই জন্য তাদেরকে কীভাবে ধরে রাখা যায়, কীভাবে আকর্ষণীয় করে প্রতিষ্ঠানে তাদেরকে রাখা যায়, সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং সেক্ষেত্রে তাদের আকর্ষণ করার জন্য অনেক তরিকা রয়েছে, বিশ্বের আশেপাশে অনেক দেশে আমরা লক্ষ্য করি, সেগুলো আমাদের দেশে অ্যাপ্লাই করার সুযোগ রয়েছে। আর সব শেষে আসলেই আমাদের ছাত্র প্রতিনিধি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে আসলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা যদি পলিটিক্যালি এটিকে অবশ্যই কন্ট্রোল করি, উই ওয়ান্ট জাস্টিস বলে আমাদের ছাত্রছাত্রীরা দেশ নতুন করে যে স্বাধীন করেছেন, সেখানে আপনাকে আমাকে যোগ্য শিক্ষকের কোনো বিকল্প নেই, যোগ্য শিক্ষকের কোনো বিকল্প নেই। সম্রাট আকবর একটি সেমিনার ডেকেছিলেন, সম্রাট আকবরের জীবন কর্ম, কিন্তু শর্ত দিলেন সবচেয়ে বড় চান্দা যে দেবে সে হলো প্রধান অতিথি। কিন্তু গ্রামের মূর্খ লোক বড় চান্দা দিয়ে প্রধান অতিথি হয়ে ওই সেমিনারে বরবাদ করে দিয়েছিল, সবাই জানেন। অতএব আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানকে বলবো, আল্লাহর রাস্তে শিক্ষা ব্যবস্থায় ওই সমস্ত অপদার্থ ব্যক্তিদেরকে আর কোনোদিন টাকা বাণিজ্য করে, নিয়োগ বাণিজ্য করে আর কোনোদিন যদি আপনারা দেন, এই দেশের শিক্ষা ব্যবস্থা চিরতরে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করুন, আমিন।